ফুয়াদ নার্সটার সাথে থানায় গিয়ে দেখা করে আসলো। থানা থেকে আসার পর থেকে ফুয়াদের মন মেজাজ খারাপ। তারপর থেকে ও অনেক বেশি খিটখিটে হয়ে গেছে। এরপর আর একদিনও থানায় যায়নি। মেয়েটার উপর থেকে সমস্ত অভিযোগ ফুয়াদ তুলে নিয়েছে। বিষয়টা পরিবারের সবাইকে ভাবাচ্ছে। এমন একটা ডিসিশন কেন নিয়েছে? সবাই ওকে জিজ্ঞেস করে পাগল করে দিচ্ছে। সবার এত প্রশ্নের সম্মুখীন হয়েও ফুয়াদের হেল দুলে নেই। ফুয়াদ সবার সাথে চিল্লামিল্লা করছে, রাগী কণ্ঠে বলেছে সবাইকে, আমাকে মারতে চেয়েছিল, আমি অভিযোগ তুলে নিয়েছি। তোমরা কেন এত মাথা ঘামাচ্ছ? দয়া করে এই নিয়ে আর কেউ প্রশ্ন করবে না। ফুয়াদের এমন কথায় রেগে ফুয়াদের বাবা এগিয়ে এসে একটা ধমক দিয়ে বললেন, ফাজলামো পেয়েছ? সবার সাথে রাগ দেখাচ্ছ? কি হয়েছে তোমার? সবাই তোমার জন্য চিন্তা করছে, টেনশন করছে, আর সেখানে তুমি সবার সাথে গলা উঁচু করে ধমকিয়ে কথা বলছো। আই এম সরি বাবা, আমার মন মেজাজ ভালো নেই। দয়া করে তোমরা আমাকে অবান্তর প্রশ্ন করো না। আমাকে একটু আমার মতো থাকতে দাও। নার্স আর যে আমার উপর হামলা করতে চেয়েছিল তাকে নিয়ে আর কেউ কোনো মামলা করো না। আমি সব কিছু থেকে দূরে সরে এসেছি। আমি দূরে থাকতে চাই। ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারলে তাকে বাসায় আসতে বলো তোমরা। বলেই ফুয়াদ উপরে চলে গেল। মধু এক কোনায় দাঁড়িয়ে ফুয়াদের কথাবার্তা শুনছিল। ফুয়াদের খিটখিটে মেজাজের জন্য নিজেও ওর সাথে কথা বলার সাহস পায় না। ওই দিন নার্সের সাথে দেখা করতে যাওয়ার পর থেকে ফুয়াদ কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। নার্সের সাথে দেখা হওয়ার পর কি এমন হলো যে ফুয়াদের মন মেজাজ খিটখিটে হয়ে গেল? প্রথম হসপিটাল থেকে ফিরে ফুয়াদ বলেছিল যে ওর উপর হামলা করেছে তাকে দেখে নেবে, নিজের হাতে শাস্তি দেবে, আরো কত কি। আর এখন নিজে থেকেই সেসব থেকে দূরে সরে যাচ্ছে, সব অভিযোগ তুলে নিচ্ছে। তাকে ধরার চেষ্টাও নিজেও করবে না, আর কাউকে করতেও দিচ্ছে না। এসব কি হচ্ছে? কোনো তো একটা রহস্য অবশ্যই আছে। কিন্তু কি রহস্য, কি এমন জানতে পারলো ফুয়াদ যার তার রাগ জেদ সব নিমিষেই পাল্টে দিল? মধু অন্যমনস্ক হয়ে রুমে চলে এলো। এমনিতে এত বড় একটা ঝড় বয়ে গেল ফুয়াদের উপর দিয়ে, আবার আজকে বাবার সাথে এমন একটা ঝামেলা। রুমে এসে দেখলো রুমে ফুয়াদ নেই। গেল কোথায়? ও রুম থেকে বেরিয়ে এদিক ওদিক খোঁজ করা শুরু করে দিল। এত রাতে কোথায় গেল? ইদানিং রাতেও মধু সজাগ হলে দেখে ফুয়াদ ওর পাশে শুয়ে নেই। কিছু তো একটা হয়েছে ফুয়াদের, যেটা উনি সবার থেকে আড়াল করার চেষ্টা করছে। মধুকে চিন্তিত হয়ে বাইরে ঘুরতে দেখে তিন্নি ওর হাত টেনে বলে, ওই তোর কি হয়েছে? এত টেন্স কেন তুই? টেনশনের সময় তো এখন আমার। টেনশন করছিস তুই? ব্যাপার কি? ভাই তো সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সুস্থ হয়ে এক চিন্তা দূর হলো, আরেক চিন্তা এসে বাসা বেঁধেছে। ওনার কিছু একটা হয়েছে জানিস, কেমন যেন মন মরা হয়ে থাকে, কথা বলতে গেলে মেজাজ দেখায়। আগে জানিস আমার সাথে একটু গলা উঁচু করে কথা বলতো না, যাই হয়ে যাক আমার সাথে সুন্দর করে কথা বলতো, আর এখন আমার সাথে মেজাজ দেখায়। ভাই তো কত কাজ, হয়তো কিছু নিয়ে ভাইয়ের মন মেজাজ ভালো নেই, এই জন্য এমন করছে। এসব নিয়ে প্যারা নিস না, আর আমি তো বিপদে আছি দোস্ত। কেন, তোর আবার কি হয়েছে? আগামীকাল সেই রং নাম্বারের ছেলেটা আসবে আমাদের বাসায়, বিয়ের প্রস্তাব নিয়ে বলল। দেখলাম না, চিনলাম না, জানলাম না, নামটা পর্যন্ত জানি না। সেই ছেলে নাকি তার মা বাবাকে কালকে আমাদের বাসায় নিয়ে আসবে। কেমন লাগে বলতো? তোদের বিয়ের দিন এসেছিল, আমার সাথে দেখা না করেই চলে গেছে। জানিস, সেই ছেলে আমাকে ফলো করে কিন্তু আমার সামনে আসে না। কত বড় বদের হাঁটি। ভালোই তো, বাড়ির ছোট মেয়ে তুই। তোর বিয়েটা এখন হলে সবার মন মেজাজ আবার ভালো হয়ে যাবে। ধুর, তুই চেঞ্জ হয়ে গেছিস। আগে হলে কত কিছু করতি, আর এখন দেখ কত স্বাভাবিকভাবে মেনে নিলি। যা, তুই ভাইকে খুঁজ। তিন্নি চলে গেল। মধু বাড়ির কোথায় ফুয়াদকে না পেয়ে ওর মাথায় আসলো ছাদে তো দেখা হলো না। তাড়াতাড়ি ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ছাদ ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এমন ঘুটঘুটে অন্ধকারে ওর মন খারাপের সময়ও এই ছাদকে সঙ্গী বানিয়েছিল। অন্ধকারে ছাদের মাঝখানে চলে গেল। ছাদের কোথাও আর কাউকে দেখতে পাচ্ছে না। তার মানুষটা উপরে আসলো, তারপর সে এমন মিসিং হয়ে গেল কোথায়? কেউ নেই দেখে মধু পেছনে ঘুরে চলে আসতে ধরবে, তখনই পেছনে কারোর অস্তিত্ব টের পায়। অন্ধকারে মানুষটার পারফিউমের ঘ্রাণে মানুষটাকে এক মুহূর্তে চিনে ফেলে। মধু ফুয়াদের পারফিউমের ঘ্রাণ পেয়েছে। মধু খুশি হয়ে ফুয়াদের মন মেজাজ ঠিক করার জন্য দুই হাতে ফুয়াদকে জড়িয়ে ধরে শক্ত করে। তারপর একটু অভিমানে কণ্ঠে বলে,
কোথায় চলে যান একটু পর পর? আমি কখন থেকে খুঁজে যাচ্ছি আপনাকে। আমার বুঝি টেনশন হয় না? এখন ছাদে এসছেন কেন? রাতে যখন ছাদে আসবেন একা এসছেন কেন? আমাকে নিয়ে আসতেন, দুজনের না হয় ছাদের অন্ধকারে একটু প্রেম করতাম। একা এসে কি আপনি ভূতদের সাথে প্রেম করতে চাইছেন? ফুয়াদ মধুর দু কাঁধে হাত রেখে ওকে টেনে নিজের বুকে থেকে ছাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে। তুমি ছাদে এসেছো কেন? মধুকে এভাবে ফুয়াদ বুক থেকে টেনে সরানোর জন্য অবাক হয়ে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। মধু নিজেকে ধাতস্থ করে বলল, আপনার জন্য এসেছি, আপনাকে খুঁজতে। এখনই নিচে যাও, আর আমাকে খুঁজতে যেখানে সেখানে আসবে না। আমি ছোট বাচ্চা না যে হারিয়ে যাব। ছোট বাচ্চা হতে হবে কেন? আপনি আমার বর, আপনাকে তো খুঁজবো। আর আপনাকে ছাড়া আমি একা নিচে যাব কেন? আপনাকে নিয়ে চলে যাব নিচে। মধু, মুখে মুখে তর্ক করো না। নিচে যেতে বলেছি, যাও, আমি পরে আসবো। মধু ফুয়াদের হাত জড়িয়ে ধরে বলল। তাহলে আমিও পরেই যাব। মধুর তেরামি দেখে ফুয়াদের মেজাজ চঙ্গে উঠে গেল। ও হাত ঝামটা দিয়ে মধুকে ছাড়িয়ে ধমক দিয়ে চিৎকার করে উঠল। নিচে যেতে বলেছি, নিচে যাও। এত কথা বলো কেন? তোমার যন্ত্রণায় কি একটু শান্তিতে একাও সময় কাটাতে পারবো না? সারাক্ষণ আঠার মতো পিছনে লেগে থাকো। ফুয়াদের ধমক শুনে মধুর হাত পা থরথরিয়ে কাঁপছে। ফুয়াদকে কতভাবে ডিস্টার্ব করেছে, কতভাবে যন্ত্রণা দিয়েছে, তবুও কখনো ওকে এভাবে বলেনি। আর আজকে সামান্য কারণে এমন বাজে রিয়েক্ট করলো যে ও ফুয়াদকে চিনতেই পারছে না। ও বিড়বিড় করে বলল, এ তার সেই ফুয়াদ হতেই পারে না। হতভম্ব মুখ নিয়ে মধু বিড়বিড় করতে লাগলো। বিড়বিড় করতে করতে নিচে চলে আসলো। ফুয়াদের ধমক খেয়ে মধু আর নিচে গেল না, রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। শুয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো রাত 12টার দিকে। ফুয়াদের ডাকে ঘুম ভেঙেছে মধুর। ফুয়াদ মধুকে ঘুম থেকে টেনে তুলে খাবার নিয়ে বসলো সামনে। মধু ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ধমক দেওয়ার সবকিছু ওর মনে পড়ে। ও খাবার মুখে না নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। ফুয়াদ কানে এক হাত দিয়ে ধরে সরি বলতে থাকে। মধু তাও ওর দিকে তাকায় না। সরি জান, আমাকে মাফ করে দাও। তখন আমি ইচ্ছে করে তোমাকে ধমক দিইনি। খুব রাগ উঠে গেছিল। কি থেকে কি করেছে আমি নিজেই জানি না। রাগ ভাঙাবে নাকি উঠবস করতে হবে? মধু চোখ মুখ শক্ত করে ওর দিকে তাকালে, তারপর বলল, আর কোনোদিন আমাকে ধমক দেবেন না, মনে থাকবে? আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। এবার তো খাও। যত মন খারাপই থাকুক, আমাকে একা রেখে কোথাও যাবেন না, বলুন। তোমাকে রেখে কোথাও গিয়ে থাকতে পারলে তো যাব। রাতে ফুয়াদের কথা শুনে মনে হয়েছিল ওর মুড ঠিক হয়ে গেছে, কিন্তু পরদিন সেই একই আচরণ। সকালে মধু আবার দেখলো ফুয়াদ মুখটা গম্ভীর করে বসে আছে। ইদানিং বাসা থেকে বের হচ্ছে না বেশি। কি অদ্ভুত, যাকে জোর করে বাসায় রাখা যায় না সে এখন বের হতেই চাইছে না। মধু সকালে উঠে রান্নাঘরে আসলো। দেখলো বিশাল আয়োজন চলছে। ও আনিতা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো মেহমান আসবে নাকি? আনিতা বেগম মাথা নাড়িয়ে স্বীকার করলো। মধু বলল, আমি কফি দিয়ে এসে হাতে হাতে হেল্প করে দিব আন্টি। মধু কফির মগ নিয়ে রুমে এসে ফুয়াদকে দেখলো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই মাত্র ভাবছিল বাসা থেকে বের হচ্ছে না, এখনই বাইরে যাবার জন্য তৈরি হচ্ছে। মধু কপাল কুঁচকে এগিয়ে এসে বলল, আপনি কোথাও যাচ্ছেন নাকি? ফুয়াদ হ্যাঁ যাচ্ছি বলল। মধু অবাক হওয়া কণ্ঠে বলল, কই আমাকে কিছু বললেন না যে? এখন তো বললাম। এখন কোথায় বললেন? আমি জিজ্ঞেস করলাম বলেই তো বললেন, নয়তো বলতেনই না মনে হচ্ছে। ফুয়াদ মধুর হাত থেকে কফির মগ নিয়ে চুমুক দিয়ে বলল, মধু, সামান্য জিনিসটাকে কেন জটিল করছো? আমি কোথায় জটিল করলাম? আপনার চোখে মুখে আমি স্পষ্ট বিরক্ত দেখতে পাচ্ছি। আমার উপস্থিতি আপনাকে স্বস্তি না দিয়ে অস্বস্তি কেন দিচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না। আমি একটু কাজে যাচ্ছি, অনেকদিন ধরে যেতে পারছি না। এখন প্লিজ ঝামেলা করো না, আমাকে একটু শান্তিতে যেতে দাও। আমি আপনাকে অস্বস্তি দেই এটাই বোঝাতে চাইছেন, তাই না? এখন আর আমাকে আপনার ভালো লাগছে না। আগে আপনার কথার মাঝে যেই ভালোবাসা পেতাম, এখন আর তার কিছু পাই না। সব ভালোবাসা বুঝি হাওয়া হয়ে গেল বিয়ে হতেই। বলতে বলতে মধু কান্না করে দিল। মধু অভিমান আর ধরে রাখতে না পেরে মনে যা ছিল সব বলে কাঁদছিল। হঠাৎ জোরে কিছু আছড়ে পড়ে ভেঙে যাওয়ার শব্দে ও চমকে উঠে ভালো করে খেয়াল করে দেখে ফুয়াদ রাগে নিজের হাতে থাকা কফির মগ ফ্লোরে আছড়ে ফেলেছে। ফুয়াদের মুখটা রাগে রক্তবর্ণ ধারণ করেছে।
মধু দু হাতে মুখ চেপে ধরে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। সামান্য কারণে ফুয়াদ নিজের ফেভারিট মগ ভেঙে ফেলবে ও বিলিভ করতে পারছে না। মধু হতবিহ্বল চোখে সুন্দর মগটা ভেঙে গুড়িয়ে যেতে দেখলো। ফুয়াদ মগটা ভেঙে হনহনিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। এখানে থাকলে আরো বাজে কিছু ঘটাবে, তার থেকে চলে যাওয়া উত্তম। মধুর রুমে দৌড়ে এলো তিন্নি। কেবলই ঘুম থেকে উঠেছে ও, তখনই ফুয়াদের রুম থেকে কিছু ভাঙার আওয়াজ আসে। তাই দৌড়ে এসে দেখে ফুয়াদ বেরিয়ে যাচ্ছে রুম থেকে, আর ভেতর এসে দেখে মধু মুখে হাত দিয়ে কাঁপছে। ওর সামনে ভাঙা মগ পড়ে আছে। ও মধুর কাঁধে হাত রেখে বলল, মধু কি হয়েছে? এই মগটা ভাঙলো কিভাবে? মধু ফুপিয়ে কেঁদে উঠল। তিন্নি ওর কান্না দেখে আরো বিস্মিত হলো। মধু হেঁচকি তুলে কাঁদছে। তিন্নি ওকে ধরে বিছানায় বসিয়ে বলল, আরে কাঁদছিল কেন? তোর হাত থেকে পড়ে ভাঙছে নাকি? ভাঙলেও কি হয়েছে? এই সামান্য মগের জন্য কাঁদছিল কেন এমন করে? দেখ, ভাইয়ার এটা পছন্দের ছিল জানি, এই জন্য এত কাদার কি আছে? এমন আরেকটা মগ কিনে আনলেই হবে। আমার হাত থেকে পড়ে ভাঙে নাই। ফুয়াদ ইচ্ছে করে আমার সাথে রাগ দেখিয়ে এটা ভেঙেছে। আমি তাকে চিনতে পারছি না রে। আমার সাথে এত রুড আচরণ কেন করছে? কি করেছি আমি? তিন্নি নিজেও শঙ্কিত হয়ে শুনল সবটা। ও নিজেও বিলিভ করতে পারছে না ভাইয়া মধুর সাথে এমন আচরণ করছে। ভাইয়া মধুকে কতটা ভালোবাসে সবাই ওরা জানে, তাই তার থেকে এই ব্যবহার শুনে ও নিজেও স্তম্ভিত। কাজের মেয়েকে ডেকে রুম পরিষ্কার করতে বলল তিন্নি। তারপর তিন্নি মধুকে নিয়ে নিচে আসলো। তিনি রান্নাঘরের দিকে চেয়ে দেখলো ওর মা রান্নাঘরে বিশাল আয়োজন শুরু করেছে। ও কপাল কুঁচকে মধুকে সোফায় বসিয়ে রেখে রান্নাঘরে উকি মেরে বলল, আম্মু, এত রান্নার আয়োজন করছো যে? কোনো স্পেশাল গেস্ট আসবে নাকি? হ্যাঁ আসবে, তাড়াতাড়ি আয়, একটু কাজ করে দে। মধু বলল আসবে, ওই যে মেয়ের মতো, মেয়ের তো আর পাত্তা নাই, তুই আয়। তিন্নি চোখ কপালে তুলে কাজ করা থেকে বাঁচতে পালিয়ে এলো। আজকে সেই ছেলেটা তার মাকে নিয়ে আসবে বলেছে ওকে। আর এদিকে মাও কি সুন্দর আয়োজন শুরু করে দিয়েছে। কিছু তো বুঝতে পারছে না এসব হচ্ছেটা কি। তিন্নি মধুর পাশে এসে বসে দেখলো সামনের সোফায় নাফিসা বেগম বসে পান খাচ্ছেন। চাচি কখন আসলো? তিন্নি মাথা নিচু করে ফিস ফিস করে মধুর কানে কানে জিজ্ঞেস করলো, মায়ের কোনো গেস্ট আসবে? ও কিছু জানে নাকি? মধু বলল ও কিছু জানে না। নাফিসা বেগম পান মুখে দিয়ে বলল, মধু কি হয়েছে? মনে হচ্ছে সকাল সকাল কেঁদেছো। মধুর সাথে নাফিসা বেগমের অনেকটাই সম্পর্ক সহজ হয়ে উঠেছে। এখন আর নাফিসা বেগম ওর সাথে খারাপ ব্যবহার করে না। মধু সব বলতে গিয়েও থেমে গেল। স্বামীর নামে শাশুড়ির কাছে বদনাম করার ইচ্ছে জাগলো না মনে। তিন্নি বলতে যাচ্ছিল, মধু তিন্নির হাত খামচে ধরে মাথা দিয়ে না বুঝায়। কিন্তু তিন্নি ওর কথা শুনলই না, গড়গড় করে সব বিস্তারিত বলে দিল। নাফিসা বেগম সব শুনে ফুয়াদকে নিচে ডাকলো, কিন্তু ফুয়াদ তখন বাসায় নেই। তাই তিনি কল লাগালো ফুয়াদের নাম্বারে। ফুয়াদ ফোন রিসিভ করতেই বললেন, এখনই বাসায় এসো। ওপাশ থেকে কি বলল ফুয়াদ ওরা কেউ শুনলো না। তিনি হাঁসফাঁস করছে। নাফিসা বেগমকে কি জিজ্ঞেস করবে নাকি কে আসবে আম্মুর গেস্ট হয়ে, কিন্তু জিজ্ঞেসও করতে পারছে না, ভয় করছে কেন জানি। অবশেষে তিন্নি জানতে পারলো ওর মামা মামি আসছে। ও হাফ ছেড়ে বাঁচলো, কিন্তু তবুও ভয় আছেই। ওই ছেলেটা না জানি কখন চলে আসে, সত্যি আসবে নাকি ওকে ভয় দেখাচ্ছে। সারাদিন আর ফুয়াদ বাসায় ফিরলো না। এদিকে তিন্নির মামারা আসবে বলেছিল দুপুরের আগেই, তাই রান্নাবান্না সব 12টার আগে কমপ্লিট করে ফেলেছে। এদিকে তারা এসে পৌঁছিয়েছে 5টায়। তারা আসছিল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা নিয়ে রাস্তায় জ্যাম পড়েছে। সেজন্য তাদের রাস্তায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছে। আনিতা বেগমের ভাই, ভাইয়ের বউ ও ভাইয়ের ছেলেকে এতদিন পর পেয়ে আদর আপ্যায়ন করতে উঠে পড়ে লাগলো। এদিকে তিন্নি সারাদিন পেরিয়ে গেছে, তাই শান্তিতে কানে হেডফোন দিয়ে বসে গান শুনছে নিজের রুমে। ছেলেটা অযথাই ওকে ভয় দেখিয়েছে, কই আসলো না তো, কিন্তু তাও ওর বুকের ভেতরে একটু কষ্ট অনুভব হচ্ছে। এতদিন ধরে একটা ছেলে ওকে ফলো করে কল করে, ভালোবাসি বলে, কিন্তু অদ্ভুত তাকে এখন অব্দিও একবারও দেখতে পারলো না। আসলে দেখা হতো। তিনি রুম অন্ধকার করে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনছিল কানে হেডফোন দিয়ে। তখনই কি ওর কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলে। ও আচমকা একটা পুরুষের কণ্ঠ শুনে ভয় চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বসে। অন্ধকারে তিন্নির সামনে কারো উপস্থিতি টের পায়। তিনি ভয়ভীত হয়ে বলে, কে কে? একটা হাসির শব্দ আসে। তিনি ভয়ে তোতলাতে থাকে।
কে আপনি আমার রুমে আসছেন কিভাবে? আসছেন কেন? অদ্ভুত। ভয়ে তিন্নি তরতর করে ঘামছে। ও কপাল ও মুখের ঘাম হাত দিয়ে মুছে তাড়াতাড়ি উঠে লাইট অন করে। সারা রুমে চোখ বুলিয়ে দেখে রুমে ও ছাড়া আর কেউ নেই। কি অদ্ভুত, তাহলে হাসলো কে? জোরে কথাটা বলল তিন্নি। রুমে তো কেউ ছিল, গেল কোথায়? ওর গলা শুকিয়ে আসছে, সবকিছু অদ্ভুতরে হচ্ছে। তখনই ব্যালকনিতে থেকে কেউ ওকে ডেকে উঠল। তিন্নি, আমি এখানে বেলকনিতে তোমার অপেক্ষায় বসে আছি, এখানে এসো। তিন্নি ব্যালকনিতে থেকে কথার আওয়াজ শুনে ভয়ে এক চিৎকার দিয়ে রুম ছেড়ে বেরিয়ে আসে। ওর চিৎকার শুনে মধু নিজের রুম থেকে ছুটে আসে। কি হয়েছে তোর, এত জোরে চিৎকার করছিস কেন? ভয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল। কে জানি আমার রুমে ভূতের মতো হাসছিল, এখন আমাকে বেলকনিতে রাখছে। দোস্ত, আমি খুব ভয় পাইছি, আমার সাথে একটু আয় না। তোর মামা মামি আসছে একটু আগে, এমন করে চিৎকার করিস না, ওনারা তোকে পাগল ভাববে। চল দেখি কোন ভূত আসলো আমার বান্ধবীকে ভয় দেখাতে। মধু আগে আগে যাচ্ছে, তিন্নি ওর পিছনে। মধু শাড়ির আঁচল কোমরে গুজে যথেষ্ট সাহসী হয়ে ব্যালকনিতে গেল। তিন্নি ওর পেছন থেকে উকি মেরে দেখে ওর মামাতো ভাই কাউসার বসে আছে। মধু অপরিচিত এক ছেলেকে বান্ধবীর রুমে ব্যালকনিতে বসে থাকতে দেখে রেগে কিছু বলতে যাবে, তখন 440 ডিগ্রি রাগ নিয়ে চিৎকার করে ওঠে তিন্নি। কাউসার ভাই, আপনি আমার রুমে এসে আমাকে ভয় দেখিয়েছেন? তুই চিনিস এই লোককে? হ্যাঁ, আমার মামাতো ভাই। ও, তাইলে তোর আর আমার কোনো কাজ নাই। তুই তোর ভাইয়ের সাথে কি করবি কর, আমি যাই। মধু তিন্নিকে রেখে চলে গেল। তিন্নি রাগে চেঁচিয়ে উঠে বলল, আপনি তখন হাসছিলেন? হ্যাঁ, কিন্তু তুমি এত ভীতু তা তো আমার জানা ছিল না। অমন করে কেউ হাসে? আপনি আসবেন জানতাম না তো। আমি তো ভেবেছি শুধু মা মামি এসেছে, আর আপনি আমার সাথে তুমি করে কথা বলছেন কেন? খালি শ্বশুর শাশুড়ি আসলে কি হবে, জামাই কেউ তো আসতে হবে। শ্বশুর শাশুড়ি কি সব বলছেন? মাথা খারাপ হলো নাকি আপনার? কাউসার তিন্নিকে ফোনে কল দিল। তিন্নি রাগে ওর দিকে তাকিয়ে আছে। ওর প্রশ্নের উত্তর না দিয়ে ফোন টিপতে দেখে তিন্নির ফোন বিছানায় ছিল। বাচ্চা দেখে ও রুমে এসে দেখে সেই রং নাম্বার থেকে কল। ও ফোন কেটে দিল। ফোন নিয়েই ব্যালকনিতে আসলো, দেখলো আবার কল এসেছে। ও কাটতে যাবে, কাউসার বলল, আরে আরে, কাটছিস কেন? এটা আপনার নাম্বার? হ্যাঁ। তিনি চিৎকার করে উঠল। কাউসার কানে আঙ্গুল ঝুঁকিয়ে বলল, কান ফেটে গেল আমার। আপনার এত বড় সাহস আমার সাথে মজা করেন? আমি এক্ষুনি নিচে যাচ্ছি আপনার নামে মামার কাছে বিচার দিতে। তিনি নিচে এসে শুনে মামা মামি ওর বাবা চাচার সাথে ওর আর কাউসারের বিয়ের কথা বলছে। তিন্নি শটান দাঁড়িয়ে তাদের পরিকল্পনা শুনছে। এদিকে তখনই কলিং বেল বেজে ওঠে। তিনি সবার আড়ালে দাঁড়িয়েছিল। ও ভেবেছিল ওকে কেউ দেখেনি, তাই ও লুকিয়ে সবার কথা শুনছিল আর রাগে ফুঁসছিল। এদিকে কলিং বেলের আওয়াজ শুনে ওর বাবা ওকে ডেকে বলেন, তিন্নি, দেখো তো কে আসলো দাঁড়িয়ে না থেকে। তিনি চমকে উঠে দরজা খুলে দেখে ফুয়াদ দাঁড়িয়ে আছে। ও ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া দেখো সবাই কি করছে। কি হয়েছে? সবাই কাউসার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা বলছে। এটা কোনো কথা? তুমি বলো, যাকে ছোট থেকে ভাই বলে আসলাম, এখন আমার তাকে বিয়ে করতে হবে? দেখি সর। তিনি গাল ফুলিয়ে দরজা আটকে ফুয়াদের পিছু পিছু আসলো। ও ভাবলো ফুয়াদ হয়তো ওর কথা শুনে বুঝেছে ও এ বিয়েতে রাজি না, তাই ওর হয়ে কথা বলবে। কিন্তু ওকে অবাক করে ফুয়াদ এই প্রসঙ্গে কোনো কিছুই বলল না। ভেতরে এসে তিন্নির মামা মামির সাথে সালাম বিনিময় করে নিজেও বসলো। এদিকে তিন্নিকে পেয়েই ওর মামি আহ্লাদ করতে লাগলো। তিন্নির রাগে গা জ্বলে উঠলো। আগে হলে আনন্দে নাচতো, কিন্তু এখন আর নাচ আসছে না। তিন্নির মামা বললেন, তিন্নি, এত শুকাইছিস কেন মা? খাওয়া দাওয়া করিস না? তিন্নি বিড়বিড় করে বলল, জিম করে নিজের স্বাস্থ্য কমায় একটা হীরার মতো জামাই পাওয়ার জন্য, আর আমাকে সবাই মিলে ওই খাটাস কাউসারের সাথে বিয়ে দিতে চাইছে। এই বিয়ে তো আমি করবই না, কখনোই না। তিন্নির মা এগিয়ে এসে বলল, ভাইজান আর বললেন না, ও তো এখন খাওয়া দাওয়া করতেই চায় না। তার নাকি বেশি স্বাস্থ্য, তাই সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে। গুনে গুনে খাবার খায় আর সকাল বিকেল জিম করতে যায়। দেখেন চোখের পার কেমন কালো বানায় ফেলছে এইসব করে।
তিন্নি দাঁত কিরমির করে মায়ের কথা শুনল, তারপর মনে মনে বলল, মোটা বেশি থাকতেও তো খাওয়া নিয়ে কম খোটা দাও নাই, এখন আহ্লাদ করতে আসছে ঢং। সবাই খাওয়া নিয়ে 100 জ্ঞান দিল, কিন্তু তারা হয়তো ভুলে গেছে মোটা বেশি ছিল, তাই কম কথা শোনায় নেই তারা। এখন একটু নিজের ফিটনেস সুন্দর করতে কষ্ট করছে, তখন আবার জ্ঞান দিচ্ছে। এরা বড়ই অদ্ভুত। তিনি বিড়বিড় করে উঠে আসলো। কাউসার তিন্নির অপেক্ষায় থাকতে থাকতে নিচে চলে এলো। তিনি কাউসারকে চোখ রাঙিয়ে চলে গেল। ফুয়াদ সবার কথার মাঝে নতুন কথা ঢুকিয়ে দিল। ফুয়াদ ওর বাবাকে বলল ওরা সবাই ফ্যামিলি ট্যুরে যেতে চায়। ওর বাবা বললেন যেতে। ফ্যামিলি বলেছি বাবা, পরিবারের সবাই। আমরা কিভাবে যাব? অফিসের অনেক কাজ আছে, আর সমুদ্রের তো খবরই নেই। কোথায় গিয়েছে সে? বেশি দিনের জন্য নয় বাবা, অনেক দিন কোথাও যাওয়া হয় না। সবাই মিলে কোথাও ঘুরতে গেলে সবার মন মেজাজ ফুরফুরে হয়ে যাবে। আমার নিজের মন মেজাজও ভালো নেই, খুব অশান্তি ফিল করছি। তোমরা চলে যাও, আমাদের কেন টানছো? আমরা অনেকবার গেছি, কিন্তু বাবা মায়ের সাথে অনেকদিন কোথাও যাওয়া হয় না। প্লিজ বাবা, তুমি রাজি হয়ে যাও। কয়েকদিন কাজে না গেলে কি এমন হবে? আর আমরা সবাই সমুদ্র ভাইয়ার কাছেই যাচ্ছি। ভাইয়ার লোকেশন আমি পেয়েছি, ভাইয়াকেও সারপ্রাইজ দেবো গিয়ে। নাফিসা বেগম আর আনিতা বেগমকেও ডেকে আনা হলো। ফাহাদ ছাড়া সবাই বাসায় জড়ো হলো। কাউসাররা পরিবার নয়, তাই তারা কোনো কথা বলছে না। মধু নিচে এসে এক কোণে দাঁড়িয়ে সবার কথা শুনছে। তিন্নি আর ফুয়াদ বাবা মাকে রাজি করাচ্ছে। ফুয়াদ কথা শেষ করে তিন্নির মামা মামি ও কাউসারকেও সাথে যাওয়ার অফার করলো। তিন্নির মামা মামি রাজি না হলেও কাউসার যাবে বলল। কাউসার রাজি হওয়াতে তিন্নি অসন্তুষ্ট হলো। ফুয়াদ রাহিকে কল করে জানিয়ে দিল। সবাইকে রাজি করিয়ে ফুয়াদ রুমে যাবার জন্য উঠে দাঁড়ালো। দেখলো মধু সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে। ফুয়াদ ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে, মুড অফ? না। ফুয়াদ মধুর না শুনে দাঁত বের করে হাসলো। ফুয়াদকে বেক্কেলের মতো হাসতে দেখে মধু চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ওর হাত ধরে বলল, আসো রুমে যাই। মধু সবার সামনে তাই কিছু বলতে পারছে না, কিন্তু ফুয়াদের হাসি দেখে ওর রাগে গা জ্বলে উঠলো। ও হাত ছাড়াতে গিয়েও না ছাড়িয়ে ফুয়াদের সাথে পা মিলিয়ে রুমে আসলো। রুমে এসে ঝামটা দিয়ে হাত ছাড়িয়ে বলল, ডোন্ট টাচ মি। আচ্ছা আচ্ছা, এত রাগ দেখিয়ে বলতে হবে না, বুঝেছি। এত রেগে যেও না, বেশি রাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফালতু। আমি রাগ করেছি আপনাকে কে বললো? আমি কোনো প্রকার রাগ করিনি। ওকে মাই ডিয়ার সুইট হার্ট, মাই জান। কিন্তু তোমার নাকটা লাল টুকটুকে হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুমি রেগে বোম হয়ে আছো। যে কোনো সময় বোম ব্লাস্ট হবে। একদম আমাকে রাগানোর চেষ্টা করবেন না, আমি যথেষ্ট শান্ত আছি, আমাকে শান্ত থাকতে দিন। ফুয়াদ মধুকে টেনে জড়িয়ে ধরে বলল, একটু আমার বুকে শান্ত হয়ে মাথা রেখে চোখ বন্ধ করে থাকো, দেখবে তোমার সব রাগ অভিমান হাওয়ায় মিলিয়ে গেছে। মধু দু হাতে ফুয়াদকে জড়িয়ে ধরে, থুতনি উঁচু করে বুকে ঠেকিয়ে মাথা উঁচু করে ফুয়াদের দিকে চেয়ে বলল, এইভাবে আমার রাগ কমবে না। তাহলে কিভাবে কমবে? মধু দাঁত বের করে হেসে দিল। ফুয়াদ বলল, কি হলো, দাঁত দেখাচ্ছ কেন? আজ দাঁত ব্রাশ করো নাই নাকি রাগে? মধু ফুয়াদের বুকের কাছে থাকা শার্টের বোতাম খুলতে লাগলো। ফুয়াদ কপাল কুঁচকে তাকিয়ে আছে। মধু ফুয়াদের বক্ষস্থলে উন্মুক্ত করে আঙ্গুল ছুঁয়ে বলল, রাগ কমাতে এখানে দাঁত বসাতে হবে। ফুয়াদ মধুর শয়তানি বুদ্ধি বুঝতে মধুকে টেনে সরিয়ে দিতে চায়, কিন্তু মধু তার আগে ফুয়াদের বুকে কামড়ে ধরে আচমকাই। এত জোরে দাঁত বসিয়ে দিয়েছে যে ফুয়াদ ব্যথায় চোখ মুখ খিচে ফেলেছে। মধু ফুয়াদের মুখের দিকে তাকিয়ে বলল, খুব লেগেছে না? না, খুব মজা লেগেছে। আরেকটা দিই? ফুয়াদ মধুকে একটানে পিছু ঘুরিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে কয়েকটা চুমু দিয়ে বলল, একটাই এনাফ। হ্যাঁ না বাপরে, রাগ কমেছে? আপনার কি হয়েছে না বলা পর্যন্ত কমবে না। আমার কি হবে? আপনি কি নিয়ে এত দুশ্চিন্তায় থাকেন? অল্পতেই রেগে যান কেন? মাথায় আঘাত পেয়ে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি, সিনেমার নায়কদের মতো। তোমার মনে হয় সামনে পাগল হাজবেন্ড সামলাতে হবে? সব সময় কথা ঘুরিয়ে দেন। এত চালাক কেন আপনি? ফুয়াদ আর কোনো কথা বলল না, নীরবে মধুকে জড়িয়ে ধরেই রইল। ফুয়াদ সবার টিকিট নিয়ে আসলো পরদিন। ওরা গন্তব্যে পৌঁছালো 2 দিন পর। মাঝে একদিন রেখে তারপরই ওরা সবাই রওনা হয়েছিল। ফুয়াদ কাউকে বাদ রাখেনি, সবাইকে নিয়ে এসেছে, কিন্তু ওর বড় ভাইকে আনতে পারেনি। তিনি কাজ ফেলে যাবেন না, তাই ঘাড়তারা তাকে রেখেই ভাবিকে নিয়ে যাওয়া হয়েছে। ফুয়াদরা এসে পৌঁছিয়েছে রিসোর্টে।
ওরা এসেছে কক্সবাজার। এখানে এসেই ফুয়াদ সবাইকে যার যার রুমে পৌঁছে দিয়ে নিজের রুমে আসে। মধু ফুয়াদকে জিজ্ঞেস করলো, এখানে সমুদ্র ভাইয়া আছে? না, আপনি যে বললেন কক্সবাজারে সমুদ্র ভাইয়া আছে, আছেই তো। এখন না বললে নাই। এই রিসর্টে নাই। ও, ভাইয়া জানে আমরা এখানে এসেছি? না। ফুয়াদ মধুকে ফ্রেশ হতে বলল। মধু বলল, আপনি আগে যান। তাই ফুয়াদ আগে ফ্রেশ হয়ে এসে মধুকে পাঠালো। মধু গোসল করলো না, শুধু হাত মুখ ধুয়ে আসলো। ফুয়াদ ভেবেছিল মধু গোসল করবে, সময় লাগবে বের হতে, কিন্তু মধু এত তাড়াতাড়ি বের হয়, তাই চমকে ওঠে। মধু ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ফুয়াদের লাগেজে সব জামা কাপড় বের করে বিছানায় ভরে ফেলেছে। মধু তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে এসে বলল, এসব কি? সবকিছু এমন এলোমেলো করেছেন কেন? কিছু খুঁজছেন? আসার সময় তো নিজেই সব গুছিয়ে লাগেজে ঢুকিয়েছেন, তাও পাচ্ছেন না নাকি? তুমি গোসল করনি? এত দ্রুত বের হলে? ফুয়াদ লাগেজে পুরো বিছানায় ঠেলে দিয়েছে, তাই সব ছড়িয়ে গেছে বিছানায়। এখন তাড়াতাড়ি সব আবার লাগেজে রাখতে লাগলো। মধু নিজেও এগিয়ে এসে হাত লাগালো। তা দেখে ফুয়াদ বলল, তোমার কিছু করতে হবে না, তুমি ক্লান্ত, শুয়ে থাকো, আমি গুছিয়ে রাখছি। সমস্যা নেই, আমি করছি, আপনি রেস্ট করেন। কত ক্লান্ত লাগছে আপনাকে? আমার থেকেও বেশি আপনি ক্লান্ত। রাস্তায় মাথা ব্যথা বলেছিলেন। মধু প্লিজ, আমি করছি, তুমি যাও ঘুমাও। বলে ওর হাত থেকে সব টেনে নিল। এভাবে টানাটানি করতে গিয়ে মধু একটা লাল ডায়েরি দেখতে পেল। ও কপালে ভ্রু কুঁচকে ডায়েরির দিকে তাকিয়ে বলল, এটা কার ডায়েরি? আগে তো দেখিনি, আপনার নাকি? ফুয়াদ চমকে তাকালো, কিছু বলল না। মধু হাতের জামা ছেড়ে একটানে ডায়েরি নিজের হাতে নিল। ওর মুখে হাসি। ও বলল, ও মাই গড, আপনিও ডায়েরি লেখেন? দেখি দেখি, কি লিখেছেন? আমাকে নিয়ে কিছু লিখেছেন নাকি? কত না বলে ভালোবাসেন, দেখি ডায়েরিতে আমার নাম আছে কিনা। মধু ডায়েরি হাতে নিয়ে হাসি মুখে প্রথম পেজ বের করলো। সাথে সাথে খুব সুন্দর করে লেখা দেখলো প্রেয়সী। ওর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, প্রেয়সী, হাউ সুইট। এটা আমাকে নিয়ে লিখেছেন, তাই না? মধুর চোখে মুখে খুশি উপচে পড়ছে যেন। ফুয়াদ মধুর হাত থেকে একটানে ডায়েরিটা নিয়ে বলল, আমি কি একবারও বলেছি এটা আমার? কারো পার্সোনাল জিনিস না বলে দেখতে হয় না, জানো না? ফুয়াদ ঘেমে অস্থির হয়ে উঠেছে। মধু মুখ গোমরা করে বলল, তাহলে এটা কার? অন্য কারো। তাহলে আপনার কাছে কেন? উফ মধু, এত প্রশ্ন করো না। বিরক্তিকর কণ্ঠে বলল।